হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3-র জন্য, যেখানে আমরা পড়ব স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালামের পার্ট 2 অংশ। আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা এপিজে আব্দুল কালাম, যিনি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন, তার আত্মজীবনী উইংস অফ ফায়ারের যেটি ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম অধ্যায়, সেটি আমরা পড়ছিলাম, যার নাম হচ্ছে স্ট্রং রুটস। এবং তার বেশ কিছুটা অংশ আমরা পড়েছি, তার বঙ্গানুবাদ করেছি এবং সেখান থেকে যেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা জেনেছি। আজকে আমরা স্ট্রং রুটসের পার্ট 2 অংশটি পড়ব। স্ট্রং রুটসের পার্ট 1 অংশে আমরা দেখেছি এপিজে আব্দুল কালাম, অর্থাৎ আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম, যিনি ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি ছিলেন, তিনি তার যে শিকড়, তার যে বংশ পরিচয়, সেটা খুব সুন্দরভাবে তিনি এই স্ট্রং রুটসে ব্যক্ত করেছেন। সেখানে আমরা আব্দুল কালামের বাবা জয়নুল আবেদিনের কথা জানবো, সেখানে তার মা আশিয়া আম্মার কথা জানবো, সেখানে যে অঞ্চলে তিনি বেড়ে উঠেছেন, যে রামেশ্বরম, সেই রামেশ্বরমে হিন্দু মুসলিম সম্প্রীতি কেমন ছিল তার কথা জানব। যেখানে আমরা দেখব যে আব্দুল কালামের বাবার কাছে সব ধর্মের মানুষই বিকালবেলার নামাজের পরে তিনি যখন মসজিদ থেকে বেরিয়ে আসতেন, সবাই তার কাছে আসতো এবং তারা মনে করতো যে আব্দুল কালামের বাবা অর্থাৎ জয়নুল আবেদিন একজন আধ্যাত্মিক গুণসম্পন্ন মানুষ। তার কাছে তারা একটা বাটিতে করে জল নিয়ে আসতো, যে জলেতে হাত ডুবিয়ে আব্দুল কালামের বাবা মন্ত্র পড়তেন এবং সেই জল হিন্দু মুসলিম উভয় বাড়ির লোকেরাই তাদের ঘরে যারা অসুস্থ বা অক্ষম তাদের জন্য নিয়ে যেত। এবং এটা আমরা আরও দেখেছি যে আব্দুল কালাম তিনি স্বীকার করছেন যে যে জটিল আরবি শব্দে নামাজ পড়া হতো, সেই শব্দের পূর্ণ মানে তার পক্ষে বোঝা তখন সম্ভব ছিল না, কিন্তু তিনি এটা অনুভব করতেন যে এই সমস্ত নামাজ বা প্রেয়ার, এটা ভগবান বা আল্লাহর উদ্দেশ্যে সাধারণ মানুষ এই আবেদনটা করে এবং অবশ্যই এই আবেদন ভগবান বা আল্লাহর কান পর্যন্ত পৌঁছয়। মানে যার উদ্দেশ্যেই নামাজ করা বা নামাজ পড়া, তার কাছে অবশ্যই এই নামাজ যায়। আব্দুল কালাম আরও স্মৃতিরোমন্থন করেছেন যে প্রত্যেক দিন বিকালে তার বাবার কাছে, বাবার ঘনিষ্ঠ বন্ধু পক্ষীলক্ষণ শাস্ত্রী, যিনি রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন, তিনি আসতেন এবং দুই বন্ধু মিলে বিভিন্ন ধর্মকথা আলোচনা হতো। একজন হিন্দু এবং একজন মুসলিম, কিন্তু তাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তাভাবনার যে পারস্পরিক মেলবন্ধন, সেটা খুব সুন্দর ছিল। এবং আমরা দেখছি এই সমস্ত পারস্পরিক সৌভ্রাতৃত্ববোধ আব্দুল কালামকে একজন প্রকৃত ভারতীয় হয়ে উঠতে সাহায্য করছে। আজকে স্ট্রং রুটসের বাকি অংশটা পড়ি। স্ট্রং রুটসের এই সেকেন্ড পার্টে বেশ কিছু জটিল স্পিরিচুয়াল কনসেপ্ট বা ধর্মীয় বা আধ্যাত্মিক ভাবনা আছে। আসলে আব্দুল কালাম তার বাবাকে এই বিভিন্ন ধর্মের প্রাসঙ্গিকতা বা ধর্মের কাজ কি সেই সম্পর্কে বেশ কিছু প্রশ্ন রাখবেন। তা আব্দুল কালামের বাবা তার সন্তান, সে যখনও খুব একটা বড় হয়ে ওঠেনি, সেই সন্তানকে তার মতো করে ধর্মের উপযোগিতা বা ধর্ম কীভাবে মানুষের জীবনকে গড়ে তোলে সেই সম্পর্কে বিভিন্ন আলোকপাত করবেন। খুব অসাধারণ সুন্দরভাবে তা আব্দুল কালাম বর্ণনা করেছেন। চলো আমরা সেই অংশটা এবার দেখি। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব জটিল আধ্যাত্মিক ধারণাকে খুব সহজ বোধগম্য তামিলে তিনি প্রকাশ করতে পারতেন। কনভে মানে হচ্ছে প্রকাশ করা। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব জটিল যে আধ্যাত্মিক চিন্তাভাবনাগুলোকে রয়েছে সেগুলোকে খুব সহজবোধ্য এবং বোধগম্য তামিলে প্রকাশ করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। তিনি একসময় বলেছিলেন তার নিজ সময়ে এবং তার নিজ স্থানে যেখানে তিনি অবস্থান করছেন বা যে স্থানে তিনি পৌঁছেছেন, সে ভালো বা মন্দ যাই হোক না কেন, প্রত্যেক মানুষ একসময় ঐশ্বরিক সত্তার বিশেষ এক উপাদান। খুব বেশ জটিলই একটা কথা, একটু ভালো করে বুঝে নাও। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একসময় আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ। তার নিজস্ব সময়ে এবং তার নিজস্ব স্থানে, যাকে আমরা বলি স্থানকাল পাত্র, কোনো মানুষ কোনো নির্দিষ্ট সময়ে তিনি যে স্থানে অবস্থান করছেন এবং যে স্থলে বা যে স্থানে তিনি পৌঁছেছেন, তিনি জীবনে যে স্থানে অবস্থান করছেন এবং যে স্থানটাকে তিনি অ্যাচিভ করেছেন,
Good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. খারাপ বা ভালো সেটা যাই হোক না কেন, মানে একটা মানুষ জীবনে যে স্থানকে তিনি অর্জন করেছেন সেটা খারাপ বা ভালো যাই হোক না কেন, প্রত্যেকটি মানুষই একসময় ঐশ্বরিক সত্তার বিশেষ এক উপাদান। প্রত্যেকটা মানুষই এই ডিভাইন স্পিরিট বা এই ডিভাইন কসমসের একটা এলিমেন্ট বা অংশ। একটা মানুষ নিজের নিজের ক্ষমতা অনুযায়ী জীবনে একটা স্থানকে, একটা পথকে অ্যাচিভ করে, কিন্তু সেটা খারাপ ভালো যাই হোক, আসলে প্রত্যেকটা মানুষই একটা ডিভাইন বিইং, একটা ঐশ্বরিক যে বলয় তার অংশ। মানে ইচ অ্যান্ড এভরিবডি ইজ এ পার্ট অফ আওয়ার সোসাইটি। প্রত্যেকটা মানুষ সে সমাজের উঁচু স্তরের হতে পারে, নিচু স্তরের হতে পারে, সে জীবনে বিশাল কিছু অ্যাচিভ করতে পারে, আবার অ্যাচিভ নাও করতে পারে। সে যেটাই করেছে সে কিন্তু আসলে একটা যে কসমস, একটা যে ইউনিভার্স, তারই একটা অচ্ছেদ্য অংশ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তাহলে এই অসুবিধা, দুঃখ কষ্ট আর সমস্যার জন্য ভয়ের কি আছে? জীবনে খারাপ ভালো, দুঃখ কষ্ট সমস্যা প্রত্যেকের জীবনেই থাকে, কিন্তু তা বলে ভয় পেয়ে গেলে চলবে না। যেহেতু আমরা একটা কসমস বা একটা ইউনিভার্সের একটা অংশ, আমাদের প্রত্যেকের জীবনে ইচ অ্যান্ড এভরিবডি, এই ইউনিভার্সে যারাই আছে প্রত্যেকের জীবনেই কোনো একটা সময় সুখ এবং কোনো একটা সময় দুঃখ আসে। মানে সুখ দুঃখের পালা চলতেই থাকে, কিন্তু দুঃখ এসছে বলে, কষ্ট এসছে বলে, যন্ত্রণা এসছে বলে ভয় পেয়ে গেলে চলবে না, কারণ এটা প্রত্যেকের জীবনেই আসে। অসাধারণ কথা। মানে আব্দুল কালামের বাবা, তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, কিন্তু জীবন তাকে যা শিখিয়েছে সে শিক্ষা প্রথাগত শিক্ষার চেয়ে অনেক উচ্চ মার্গের। এবং আব্দুল কালামের বাবার এই শিক্ষাই আব্দুল কালাম সারা জীবন বহন করেছেন। হোয়েন ট্রাবলস কাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। যখন সমস্যা আসে তখন সেই সমস্যা বা সেই দুঃখ কষ্টের তাৎপর্য বোঝার চেষ্টা করো। হোয়েন ট্রাবলস কাম, যখন মানুষের জীবনে সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং, তখন তোমার এই দুঃখ কষ্ট, যে যন্ত্রণা তুমি পাচ্ছ, তার তাৎপর্য বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূলতা সর্বদাই অন্তর্দর্শনের একটা সুযোগ করে দেয়। অসাধারণ একটা কথা। মানে এই কথাটা প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরাও এটাকে জেনে রাখো। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। এই প্রতিকূল অবস্থা বা প্রতিকূলতা আমাদের যে অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে অন্তর্দর্শন, আমাদের ভেতরের আমিকে খুঁজে পেতে সাহায্য করে। যখন কোনো মানুষ কোনো বিপদে পড়ে তখনই সে সেই বিপদের কারণ খুঁজতে গিয়ে নিজের যে বিভিন্ন রকম ত্রুটি আছে, ত্রুটি বিচ্যুতি আছে, মানে অন্তর্দর্শনের একটা সুযোগ সে পায়। কাজেই অসাধারণ সুন্দরভাবে আব্দুল কালামের বাবা আব্দুল কালামকে বলেছিলেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূলতা সে সর্বদাই অন্তর্দর্শন তার সুযোগ করে দেয়। এবং যে মানুষ অন্তর্দর্শনকে করতে পারে, এই প্রতিকূল অবস্থায় যে না ভেঙে পড়ে নিজের অন্তর্দর্শন করতে পারে, নিজের সমস্ত ত্রুটিগুলোকে সে নিজে বুঝতে পারে এবং সেই ত্রুটিগুলোকে পরবর্তী ক্ষেত্রে শোধরাবার চেষ্টা করে, জীবনে সে মানুষই সফল হয়। এটা তোমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, যে প্রতিকূল অবস্থা আসতেই পারে, তাতে ভেঙে পড়ার কিছু নেই। তখন নিজের মধ্যে যে খামতি সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করতে হয়, তবেই অনুকূল সময়ে তোমার নৌকা তরতর করে ছুটবে। ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? যেসব মানুষ তোমার কাছে সাহায্যের জন্য এবং উপদেশের জন্য আসে, তাদেরকে এই কথা বলো না কেন? আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন যে এই সমস্ত কথা যেগুলো তুমি বলছো, যে প্রতিকূল অবস্থার সময় নিজের আত্মদর্শন করতে হয়, তো এই সমস্ত কথা যারা তোমার কাছে সাহায্যের জন্য বা উপদেশের জন্য আসে, তাদেরকে বলো না কেন? I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। Put his hands on my shoulders and look straight into my eyes. তিনি আমার কাঁধে হাত রেখে আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. বেশ কিছু সময় তিনি কোনো কথা বললেন না, যেন তিনি বিচার করছেন যে তার কথা, যে কথা তিনি এরপরে বলবেন, সেগুলোকে বোঝার মতো ক্ষমতা আমার তৈরি হয়েছে কিনা। যখন আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে কেন যেসব মানুষ তোমার কাছে আসে তাদেরকে তুমি এইসব কথা বলো না, তখন তিনি বেশ কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থাকলেন, যেন তিনি বিচার করছিলেন যে এরপরে যে কথাগুলো তিনি বলবেন সেই কথাগুলো আমি, অর্থাৎ বালক আব্দুল কালাম, বুঝতে পারবো কিনা, সেই কথার যে তাৎপর্য, যে গভীর অন্তর্নিহিত মানে, সেটা আমি বুঝতে পারবো কিনা।
দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি খুব নিম্ন স্বরে কিন্তু খুব গম্ভীর স্বরে আমার কথার উত্তর দিলেন। খুব ধীরে সুস্থে ভরাট গলায় বা গম্ভীর স্বরে তিনি আমার কথার উত্তর দিলেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, অসাধারণ একটা লাইন। তার উত্তর আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহতে ভরিয়ে দিল। তিনি যে উত্তরটা দিলেন সেই উত্তর আমি তো অবশ্যই বুঝেছি বলেই সেই উত্তর আমার মধ্যে একটা শক্তি এবং উৎসাহের জন্ম দিল। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, আন্ডারলাইন করে রেখো, শর্ট প্রশ্নে আসতে পারে যে কার উত্তর এবং সেই উত্তরের ফলে যে উত্তর পেল তার কি হলো। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা বিপদে পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে খোঁজে যারা সেই বিপদ থেকে তাদেরকে রক্ষা করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখনই মানে তাদের জীবন কোনো জায়গায় স্থবির হয়ে যায় তখন তারা কাউকে খোঁজে যারা তাদের জীবনেতে গতি আনতে পারবে। অসাধারণ কথাটা। Whenever they reach an impasse কথাটা দেখো নিচে ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এমপ্যাসি মানে হচ্ছে সিচুয়েশন হুইচ অ্যালাউজ নো প্রোগ্রেস, এমন একটা সময় বা এমন একটা ঘটনা যা যে অগ্রগতি তাতে বাধা দিচ্ছে। যখন মানুষের জীবন থমকে যায়, তাদের জীবনে আর কোনো অগ্রগতি হয় না, মুভমেন্ট থাকে, লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা এমন একজনকে খোঁজে যে তাদেরকে সেই স্থবিরতা থেকে আবার গতি দেবে, যে তাদেরকে পথ দেখাবে। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইজ ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকটি এই বারবার ফিরে আসা যন্ত্রণা, কামনা বা ইচ্ছা তার নিজস্ব সহযোগীকে খুঁজে নেয়। অসাধারণ একটা সেন্টেন্স আব্দুল কালাম লিখছেন, মানে এটা আব্দুল কালামের বাবা বলেছিল, আব্দুল কালাম সেই কথাটাকে এত সুন্দরভাবে গুছিয়ে লিখছেন। দেখো কি বলছেন তিনি। এভরি রেকারেন্ট অ্যাঙ্গুইশ, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, বারবার ফিরে আসা যন্ত্রণা, কামনা, বাসনা, ইচ্ছে তার নিজস্ব সহযোগী খুঁজে নেয়। কাউকে না কাউকে সে ঠিক খুঁজে নেয় এবং তার ইচ্ছের একটা রূপ সে দেয়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যেসব মানুষ দুঃখ যন্ত্রণায় আমার কাছে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রোপাশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিং। তখন এই আসুরিক শক্তি, এই যে ডেমনিক ফোর্স, যারা আমার কাছে দুঃখ দুর্দশা আসে, এই দুঃখ দুর্দশা ঘটায় যে সমস্ত আসুরিক শক্তি, তাদেরকে অর্ঘ্য দিয়ে খুশি করার জন্য যে মাধ্যমের প্রয়োজন হয়, আমি হচ্ছি সেই মাধ্যম। সব মানুষ দুঃখ দুর্দশায় আমার কাছে আসে, তারা আসলে তাদের যে আভ্যন্তরীণ যে দানবীয় শক্তি, সেই সমস্ত শক্তিগুলোকে প্রার্থনা বা অর্ঘ্যের মাধ্যমে শান্ত করার জন্য একটা মাধ্যম খোঁজে, এবং আমি হচ্ছে সেই মাধ্যমটা। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটা কোনো সঠিক দৃষ্টিভঙ্গি নয় এবং কখনোই এটাকে অনুকরণ করা উচিত। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিজন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। মানুষের নিয়তির এই ভয়তাড়িত রূপটাকে বোঝা উচিত, এবং সেই রূপ যা আমাদের নিজেদের মধ্যে থাকা শত্রুকে খুঁজে পেতে আমাদের সাহায্য করে। এই দুটো রূপের মধ্যে যে পার্থক্য, সেটা প্রত্যেকটা মানুষের বোঝা। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি, যে নিয়তির যে ভয় তাড়িত রূপ, সেটাকে প্রত্যেকের বোঝা উচিত। যে মানুষ যখন ভয় পায়, কোনো একটা কারণে ভয় পায়, সেই নিয়তির ভয় তাড়িত রূপকে তাকে অবশ্যই বুঝতে হবে। অ্যান্ড দ্য ভিজন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, এবং সেই রূপ যা আমাদের নিজেদের মধ্যে থাকা শত্রুকে খুঁজে পেতে আমাদের সাহায্য করে। এই দুটো রূপের মধ্যে যে পার্থক্য প্রত্যেকটা মানুষকে বুঝতে হয়, মানে খারাপ এবং ভালোর যে প্রভেদ প্রত্যেকটা মানুষকে জানতে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর দ্য ডন। আমার মনে পড়ে যে প্রত্যেক দিন ভোর হওয়ার আগে 4টের সময় আমার বাবা নামাজ পড়ে তার দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম। নামাজ পড়ার পরে তিনি আমাদের একটা ছোট নারকেলের বাগান ছিল, যেটা প্রায় আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে ছিল। তিনি প্রত্যেক দিন নামাজ পড়ার পরে হেঁটে হেঁটে সেই বাগানে চলে যেতেন। He would return with about a dozen coconut tied together thrown over his shoulder and only then would he have his breakfast. তিনি প্রত্যেক দিন প্রায় 1 ডজন এই কোকোনাট বা নারকেলকে বেঁধে কাঁধে করে নিয়ে আসতেন এবং তারপরে তিনি
প্রাতরাশ বা ব্রেকফাস্ট সারতেন। প্রত্যেক দিন আব্দুল কালামের বাবা তাদের একটা নারকেলের বাগান ছিল, সেটা প্রায় তাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। প্রত্যেক দিন তিনি নামাজ পড়ার পরে হেঁটে হেঁটে সেই নারকেলের বাগানে যেতেন এবং সেখান থেকে প্রায় 1 ডজন নারকেলকে বেঁধে কাঁধে করে তিনি আগে বাড়িতে নিয়ে আসতেন এবং তারপরেই তিনি তার প্রাতরাশ বা জলখাবার খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। 60-এর কোটার শেষ প্রান্তে এসেও এটাই ছিল তার প্রত্যেক দিনের নির্দিষ্ট নিয়ম বা রুটিন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। 60 বছরের বয়সের একদম প্রায় শেষের দিকে তিনি চলে এসছেন, কিন্তু এটাই প্রত্যেক দিনে তিনি এই কাজটাই করতেন এবং এটাই তার জীবনের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। এটা একটা শর্ট প্রশ্ন আসতে পারে যে আব্দুল কালামের বাবা কত বছর বয়সেও তার নির্দিষ্ট রুটিনকে পালন করতেন। আমাদের বলতে হবে ইন হিজ লেট 60, মানে 60-এর একদম শেষের কোঠায়, প্রায় 70-এর কাছাকাছি যখন তার বয়স, তখনও তিনি এই নির্দিষ্ট নিয়মটাকে প্রত্যেক দিন পালন করতেন। আই হ্যাভ এনডিএভোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু মি বাই মাই ফাদার। যে মৌলিক সত্যগুলি আমার বাবা আমার কাছে প্রকাশ করেছেন সেগুলিকে আমি আমার বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি, মেলাঙ্কলি অ্যান্ড ফেলিওর। এবং নিশ্চিতভাবে অনুধাবন করেছি যে এক ঐশ্বরিক শক্তি রয়েছেন যিনি একজন মানুষকে দ্বিধাদ্বন্দ্ব, দুর্দশা, বিষাদ এবং ব্যর্থতা থেকে উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্য করেন। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজন মানুষকে তার প্রকৃত স্থানে পৌঁছতেও সেই শক্তিটি সাহায্য করে। মানে দেয়ার ইজ সামথিং, একটা এমন কোনো শক্তি রয়েছে যাকে আমরা ভগবান বলি বা আল্লাহ বলি বা গড বলি, এমন একটা কোনো ডিভাইন পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে যে মানুষকে তার সমস্ত দুঃখ, দুর্দশা, যন্ত্রণা এর থেকে একটা আশার আলো দেখায় এবং যে মানুষকে তার যেটা অ্যাচিভ করার কথা, যেটা তার প্রাপ্য, সেটা পেতে সাহায্য করে। I have endeavored to understand the fundamental truth revealed to me by my father. আমার বাবা যে মৌলিক সত্যগুলি আমার কাছে প্রকাশ করেছেন তা আমি বোঝার চেষ্টা করেছি। and feel convinced that there exists a divine power. এটা আমি নিশ্চিতভাবে জেনেছি যে সেখানে অবশ্যই একটা ঐশ্বরিক ক্ষমতা ও একটা ঐশ্বরিক শক্তি আছে, that can lift one up from confusion, misery, melancholy and failure, যা মানুষকে দুঃখ, দুর্দশা, যন্ত্রণা এবং এই ব্যর্থতা থেকে যা মানুষকে মুক্তির পথ দেখায়। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজন মানুষকে তার প্রকৃত স্থান পেতে, এই জগতে তার প্রকৃত স্থান পেতে সাহায্য করে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। এবং যখন কোনো মানুষ তার এই আবেগ ও স্নেহের বন্ধনকে একবার ছিন্ন করতে পারে, সে তখন মুক্তি, সুখ ও মানসিক শান্তির পথকে খুঁজে পায়। অসাধারণ একটা বাক্য দিয়ে এই লেখাটাকে আব্দুল কালাম শেষ করছেন। তিনি কি বলছেন? অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, যখন কোনো মানুষ তার এই আবেগ ও স্নেহের বন্ধনকে ছিন্ন করতে পারে। সেভার্স কথাটার অর্থ হলো কাট অফ। যখন কোনো মানুষ তার আবেগ এবং স্নেহের যে বন্ধন, যে বন্ধনগুলো মানুষকে এই সংসারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে, সেটাকে যদি কেউ ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তখন সে মুক্তি, সুখ এবং মানসিক শান্তির পথকে খুঁজে পায়। যখন তুমি এই পার্থিব জগতের এই সমস্ত চাহিদা, পার্থিব জগতের এই স্নেহ মায়ার বন্ধনকে ছিন্ন করতে পারবে, একমাত্র তখনই তুমি প্রকৃত মুক্তি, সুখ এবং মানসিক শান্তিকে খুঁজে পাবে। অসাধারণ এই সেন্টেন্সটা দিয়ে আব্দুল কালামের স্ট্রং রুটসটা শেষ হচ্ছে। যাই হোক, আমরা দেখলাম যে এই স্ট্রং রুটস গল্পে আব্দুল কালাম তার যে স্ট্রং রুটস, তার যে একটা গভীর শিকড়, তার পারিবারিক এবং সামাজিক যে শিকড় তার গোটা জীবনকে গড়ে তুলতে সাহায্য করেছে। অসাধারণ সুন্দরভাবে তা এখানে ব্যক্ত করেছেন তিনি এখানে তার বাবার কথা বলেছেন। তার বাবার যে আধ্যাত্মিক জগতের গভীর জ্ঞান, তার প্রতিফলন এই লেখার মধ্যে ফুটে উঠেছে। এবং আমরা দেখছি আব্দুল কালাম তার সারা জীবনে তার বিজ্ঞান এবং কৃৎকৌশলের জগতে তিনি সারা জীবন তার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। মানে আব্দুল কালামের বাবা এবং তৎকালীন সমাজ যেখানে তিনি বেড়ে উঠেছেন, সেই জায়গা আব্দুল কালামের গভীরে প্রথিত হয়েছে। আব্দুল কালামের এটা হচ্ছে শক্তপোক্ত মূল বা শিকড়, এবং এই শিকড়ই আব্দুল কালামকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী এবং ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি হতে সাহায্য করেছে। আমাদের স্ট্রং রুটস পড়াটা শেষ হলো, তার বঙ্গানুবাদ আমরা করলাম, যে যে এমসিকিউগুলো আমাদেরকে জানতে হবে সেগুলোকে আমরা আলোচনা করলাম। তারপরেও আমি তোমাদের এই স্ট্রং রুটস থেকে এমসিকিউ
বেশ কিছু এমসিকিউ করে দেবো, মানে আশা করছি যা এমসিকিউ তোমাদেরকে করে দেবো তার মধ্যেই তোমরা তোমাদের যেটা থার্ড সেমিস্টার তা পেয়ে যাবে, কিন্তু সেটা আমি কয়েকটা দিন পরে দেবো। তার মাঝখানে আমি দু একটা কবিতা তোমাদেরকে পড়িয়ে দেবো। ওকে, তাহলে নেক্সট দিন আমরা কোনো কবিতা নিয়ে দেখা করছি। যাই হোক, যদি আমার পড়ানো ভালো লাগে সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কিছু প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।